আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি গার্লস হাই অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকল শিক্ষার্থী নিজ নিজ বাড়িতে সুস্থ আছো, নিরাপদেই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে 13.1 অনেকগুলো সমস্যার সমাধান করেছি। আজকে আমরা একটা সৃজনশীল সমস্যার সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে। কোনো সমস্যা হলে বুঝতে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে আমরা চলে যাই। আমরা দেখি গণিতের সমস্যাটা আমরা দেখি। এই প্রশ্নটা যশোর বোর্ডে 2015 সালে এসএসসি পরীক্ষায় এসেছিল। সেই সমস্যাটা আমরা সমাধান করব। আশা করি সেই পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবে। প্রশ্ন ছিল log 3 প্লাস log 9 প্লাস log 27 প্লাস আপ টু পর্যন্ত একটা উদ্দীপক দেয়া আছে। উদ্দীপক থেকে প্রশ্ন করা হলো কতে প্রশ্ন হলো ইয়া কোন ধরনের ধারা। ঠিক আছে, খতে প্রশ্ন করা হলো ধারার পঞ্চম ও দশম পদ নির্ণয় করো। গ নম্বর হলো ধারার প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই রকমের অঙ্কগুলো ইতিমধ্যে আমরা করেছি। আশা করি সমস্যার সমাধান করতে আমাদের বেশি একটা সমস্যা হবে না। তবে যেহেতু পদ নির্ণয় করার জন্য বলছে, সমষ্টি নির্ণয় করার জন্য বলছে, আমাদের ওই দুইটা সূত্র লাগবে। কোন দুইটা সূত্র? একটা ছিল nতম পদ সমান ছিল a প্লাস n-1 ইন্টু ডি। এখানে এটা হইল প্রথম পদ, n পদ সংখ্যা, ডি হইল সাধারণ অন্তর। আর আরেকটা হইল nতম পদের সমষ্টি Sn is equal to n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। সবসময় খেয়াল রাখবা এনটা পদসংখ্যা, এনটা হলো পদসংখ্যা, এটা প্রথম পদ, দুইটা সাধারণ অন্তর। এই দুইটা সূত্র যদি আমাদের জানাই থাকে, আমরা ইনশাল্লাহ এই সমস্যার সমাধানগুলা করতে পারব। ঠিক আছে, ওকে। আমরা বোর্ডে এবার মনোযোগ দিই। আমরা প্রথম ক সমস্যাটার সমাধান করি। কতে বলা আছে log 3 ইয়া কোন ধরনের ধারা। তাহলে আগে আমরা ধারাটা লিখি। ধারাটা আছে কি log 3 প্লাস log 9 প্লাস log 27 প্লাস আপ টু চলতেছে দিকে। এটাকে আমরা করি log 3 প্লাস log, এটারে আমরা করতে পারি 3 স্কোয়ার। ঠিক আছে, প্লাস log 3 কিউব, তাহলে 27 হলো, প্লাস বা চলতেছে ওইভাবে। তাহলে লিখি log 3 প্লাস, আমরা জানি কি লগের পাওয়ার সামনে আসে, তাহলে আমরা লগের পাওয়ারটা সামনে নিয়ে আসি। কত 2 log 3 প্লাস 3 log 3 প্লাস আপ টু চলতেছে। তাহলে এটাতে আমরা একটু লক্ষ্য করি, পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদ, এই দুটার ব্যবধান যদি সব সময় সমান থাকে, পূর্ববর্তী পদ থেকে পরবর্তী পদ, পরবর্তী পদ থেকে পূর্ববর্তীর পার্থক্য যদি সব সময় সমান থাকে, তাহলে সেটা হবে সমান্তর ধারা। তাহলে আমরা দেখি এখানে পদ ঠিক আছে কিনা।
এখানে সাধারণ অন্তর ডি সমান আমরা পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বাদ দিব। কত আছে? 2 log 3 মাইনাস log 3। তাহলে এখানে আছে log 3 দুটা, আর এখানে আছে log 3 একটা। দুইটা থেকে একটা log 3 গেলে আরও থাকবে log 3। ওকে, এ পর্যন্ত আশা করে বুঝে নিয়েছো। তাহলে এরপরে যদি আমরা এটা থেকে এটা বিয়োগ করি, এটা থেকে এটা বিয়োগ করি, ঠিক একই জিনিসটা আমরা পাবো। তাহলে আমরা বলতে পারি, যেহেতু সাধারণত সবসময় সমান, তাহলে আমরা ধরে নিতে পারি এটা একটি সমান্তর ধারা। তার এক পদ থেকে এক পদের পার্থক্য যদি সব সময় সমান থাকে, পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদের পার্থক্য যদি সব সময় সমান থাকে, তাহলে আমরা ইয়াকে একটা সমান্তর ধারা বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে আমরা বলতে পারি কি না? এটা কি আমরা সমান্তর ধারা বলতে পারি? অবশ্যই পারি। তাহলে এক্ষেত্রে আমরা এটা হল সূত্র। সুতরাং log 3 প্লাস log 2 log 3 প্লাস 3 log 3 প্লাস এভাবে চলতেছে। এটা কতদিন চলতেছে? অনন্তকাল চলবে, অসীম। এটার কোনো শেষ পথ যেহেতু নাই, তাহলে এটা চলতে পারছে। এই পথটার কি শেষ পথ নাই, তাহলে এটা কি হবে? সমান্তর ধারা। এটা হবে সমান্তর ধারা। সুতরাং ইয়া একটি সমান্তর ধারা। কোন ধরনের সমান্তর ধারা? এটার কোনো সীমাবদ্ধতা নাই, যেহেতু আমাদের শেষ পথ নাই। এটা অসীম, সমান্তর ধারাটা অসীম, ওই পর্যন্ত চলবে, এটা চলতে থাকবে কন্টিনিউ, এটা শেষ হবে না কখনো, এরকম। তাহলে এই সমান্তর ধারাটা হলো কেমন? অন্তহীন সমান্তর ধারা, আর শেষ নাই। তাহলে এই ধারাটি হলো একটি সমান্তর ধারা। এটি হলো আমাদের প্রশ্নের উত্তর। আশা করি তোমরা অঙ্কটা সহজেই বুঝতে পেরেছো। যেহেতু এই নিয়মের অঙ্ক আমরা আগে পাঠ্য বইয়ের অঙ্কগুলো যখন সমস্যার সমাধান করছি, এই থেকে আরও জটিল অঙ্ক আমরা করছি, তোমরা আমাদের সাথে ছিলা। আজকে আমরা এই সৃজনশীল গণিতের অঙ্কটা করতেছি আগের সূত্র ওইগুলা ব্যবহার করে। ঠিক আছে, আমরা দেখি আমাদের পরবর্তী প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে দিতে পারি, সেটা আমরা একটু দেখে নিই। খ নম্বরে ছিল ধারার পঞ্চম পদ ও দশম পদ নির্ণয় করো। তাহলে এই পদ নির্ণয় করতে হলে কী করতে হবে? আমাদেরকে কোন সূত্র ব্যবহার করতে হবে? অবশ্যই আমাদেরকে এখানের এই সূত্রটা ব্যবহার করতে হবে। সেই সূত্রটা কী ছিল? n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি। বলছি এটা প্রথম পদ, ডিটা সাধারণ অন্তর। তাহলে আমরা লিখি, আমরা এটা খ নম্বর অঙ্ক। আমরা জানি n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে আমরা প্রথম পঞ্চম পদটা বার করি। সুতরাং পঞ্চমতম পদ সমান এ, এটা হলো প্রথম পদ। তাহলে আমরা
ধারার প্রথম পদটা ছিল আমরা ক থেকে পেয়েছি লগ 3 প্লাস n পাইলাম কত আমরা 5 -1 আমরা ক থেকে পেয়েছিলাম সাধারণত লগ 3 এগুলা কোথা থেকে পেয়েছিলাম আমরা যখন সমস্যার সমাধান করলাম তখন আমরা প্রথম পদ পেয়েছি, সেখান থেকে আমরা সাধারণটাও পেয়ে গেছি। তাহলে এখানে হলো কত লগ 3 প্লাস 5 থেকে 1 গেলে 4 লগ 3। তাহলে এখানে আছে 4 লগ 3 আর এখানে আছে 1 লগ 3, যোগ করলে আমরা পাই 5 লগ 3। এরপরটা আছে দশম পদ। আমরা পঞ্চম পদ বের করলাম, ঠিক একই নিয়মে আমরা দশম পদটা বের করব। সুতরাং ধারাটির দশমতম পদ ঠিক একই রকম ব্যবহার করব আমরা। এই পাইছিলাম আমরা কি প্রথম পদ ছিল লগ 3 প্লাস n আছে, n ধরলাম আমরা যেহেতু পদ আছে 10টি 10 -1 ইন্টু ডি পাইলাম আমরা ক থেকে লগ 3, তাহলে পাইলাম লগ 3 প্লাস 10 থেকে 1 গেলে 9 লগ গুণ করে দিলে লগ 3, 9 লগ 3 আর 1 লগ 3 আমরা যোগ করলে হবে 10 লগ 3। সুতরাং ধারাটির পঞ্চম পদ 5 লগ 3, দশম পদ 10 লগ 3। এটি হলো আমাদের খ প্রশ্নের সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সৃজনশীল প্রশ্নগুলো ঠিক এরকমই আসবে। এটার উপর এরকম সৃজনশীলগুলোর পর আমরা প্রতিটা পাঠ্য বইয়ের শেষে সমাধান করার পরে পাঠ্য বইয়ের প্রতিটা অনুশীলনের শেষে আমরা সৃজনশীলও কিছু কিছু অনুশীলন করব, কারণ আমাদের পরীক্ষাটা হবে সৃজনশীল পদ্ধতিতে। আগে পাঠ্য বইয়েরগুলো করব, ওই পাঠ্য বইয়ের সেই অর্জিত জ্ঞান থেকে আমরা সৃজনশীলগুলো করতে পারব। তবে সূত্রগুলো আমাদেরকে অবশ্যই জানা লাগবে। সূত্র না জানা থাকলে কিন্তু আমাদের গণিতের অঙ্ক করা সম্ভব হবে না। তা আশা করি তোমরা নিজ দায়িত্বে সূত্রগুলা শিখে নেবে। ঠিক আছে, আমরা এরপরে ঘ নম্বরটা করার চেষ্টা করব। এরপরে যদি কোনো সমস্যার সমাধানে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা কোথাও সমস্যা মনে করো, অবশ্য কমেন্টসে আমাকে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিতে। ঘতে বলছে কি, ধারার প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তো বলতে কোন সূত্রটা আমরা ব্যবহার করতে হবে জানা আছে নিশ্চয়ই। হ্যাঁ, ওই সূত্রটায় ধারার nতম পদের সমষ্টি নির্ণয়ের যে সূত্রটা আছে
সেই সূত্রটা ব্যবহার করলে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। nতম পদের সমষ্টি ছিল Sn বা n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। বলছি সবসময় বলছি এইটা হলো প্রথম পদ, ডিটা হলো সাধারণ অন্তর, nটা হলো পদ সংখ্যা। এগুলা যদি আমাদের জানা থাকে, এগুলা যদি আমরা মান বার করতে পারি অন্য কোথাও জায়গায়, এগুলোর মানগুলো যদি শুধু আমরা সূত্রতে বসাই দিই শুধু, আমাদের কাজ শেষ। এরপরে সমস্যার সমাধান হয়ে যাবে, আমরা বেশি একটা কষ্ট করা লাগবে না। কষ্ট শুধু এতটুকুই, আমাদের সূত্রটা মগজে ধারণ করা। আশা করি মগজে ধারণ করে নিবে। ধারাটির প্রথম পদ, তবে আমরা লিখি ধারাটির প্রথম পদ a সমান log 3। সাধারণ অন্তর d সমান log 3। এগুলো কিন্তু আমরা ক থেকে এগুলো পেয়েছি, এই সাধারণ অন্তরটা। তারপরে পদ সংখ্যা n সমান 12টি পদের কথা বলছি, বলি পদ সংখ্যা n সমান 12। তাহলে আমরা এর মান পাইলাম, ডি এর মান পাইলাম, এন এর মান পাইলাম, আমরা 3টা মান পেয়ে গেলাম। এই মানটা শুধু আমরা আমাদের মূল সূত্রে আমরা বসাই দিলে তাহলে আমাদের অঙ্কটা সহজে হয়ে যাবে। সুতরাং আমরা জানি, আমরা সূত্রটা জানি, কি জানি, এস এন সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দেখি আমরা এবার, সুতরাং এস এন এর জায়গায় হলো কয়টা পদ? 12টা পদ। তাহলে এই 12টা পদ সমান হচ্ছে n সমান পাইতেছি আমরা 12 ইজিক্যাল টু 2 ইন্টু লগ এ হলো log 3 প্লাস n হলো 12 মাইনাস 1, ডি হলো ইন্টু log 3। বেশ, তো আমাদের সমস্যা প্রায় সমাধানের দিকে। এখানে একটা আমরা ছোটো করি, 2 দিয়ে যদি আমরা 12কে কাটি বা ভাগ করি হয় 6। এখানে 2 আর log 3 গুণ করলে 2 log 3 প্লাস 12 থেকে 1 মাইনাস হলে আর হলো 11, আর এর সাথে log 3 গুণ হবে, log 3 গুণ করলাম ইজিক্যাল টু 6 ইন্টু এখানে আছে2 log 3 আর ওইখানে আছে 11 log 3। তাহলে 11 log 3 এর সাথে 2 log 3 যোগ হবে, তাহলে আমরা হচ্ছে 13 log 3। তাহলে 6 দ্বারা আমরা 30কে গুণ করে দিই, গুণ করলে কত? 3 6 18, হাতে 1, 6 কে 6, হাতে 1, 7 log 3। ওকে, তাহলে আমাদের এই যে সমস্যাটা, গ নম্বর সমস্যাটা যেগুলো ছিল, ধারার প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করে। তাহলে আমরা ধারার প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করে ফেলাম। অতি সহজ সমস্যার সমাধান হয়ে গেল। এটি হলো আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি বারবারই বলি, তোমাদেরকে নির্বাচনী পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। নির্বাচন পরীক্ষায় ভালো ফলাফল করার পরেই তুমি মাত্র এসএসসি পরীক্ষার জন্য নির্বাচিত হবে। বাড়িতে অযথা সময় না কাটে বই পড়া নিয়ে বসো। আর যারা অভিভাবক আছেন ওনাদের কাছে আমাদের নিবেদন থাকবে, আপনি আপনার সন্তানকে পড়ার টেবিলে বসান। যখন তার অনলাইনে ক্লাস চলবে তখন তার হাতে শুধু ফোন দেবেন, অন্য টাইমে ফোন আপনি নিয়ে নেবেন। ছেলেদেরকে বেশি বকাবকি করবেন না, বুঝিয়ে সুঝিয়ে তাকে পড়ার টেবিলে বসান এবং আপনি তার পাশে বসেই তার পড়াগুলো আদায় করেন, তাকে খাতা লেখার অভ্যাস গড়ে তুলুন।
আর আমরা বাড়িতে অনলাইনে যে ক্লাসগুলো আমরা শিক্ষকরা করতেছি এই অঙ্কগুলো করার জন্য আপনারা আপনার ছেলে মেয়েদেরকে বিশেষ করে উদ্বুদ্ধকরণ করবেন এবং ক্লাসগুলো দেখার সুযোগ করে দেবেন। সামনে এসএসসি পরীক্ষাতে অবশ্যই তাদেরকেই অংশগ্রহণ করতে হবে। এখন যদি টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পারে তাহলে সেই এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবে। তাই আমরা এই করোনাকালীনও আমরা শিক্ষকেরা অনেক কষ্ট করে স্কুলে এসে আপনাদের মেয়েদের, বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের উপকারার্থে আমরা অনলাইন ক্লাসগুলা চালিয়ে এসেছি। সাথে সাথে আমরা প্রতিটা শিক্ষার্থীর বাড়িতে সপ্তাহে 2 দিন 3 দিন করে আমরা হোম ভিজিট করতেছি। আশা করি এখানে যদি আপনারাও যদি আমাদের সাথে একটু এগিয়ে আসেন তাহলে আপনার শিক্ষার্থীর বা আমাদের শিক্ষার্থীর বা আপনার সন্তানের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্য আমরা পৌঁছে যেতে পারবো। আমরা এই সোনার দেশটাকে আমরা সোনাদি গঠন করতে পারবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন আমরা করতে পারবো, এই প্রত্যাশা আপনাদেরকে রাখবো। আর সব সময় 20 মিনিট পর্যন্ত সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করবেন। বাইরে থেকে আসলে খাওয়ার আগে অবশ্যই হাত পরিষ্কার করবেন, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এই করোনার ভাইরাস থেকে মুক্ত করে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।